প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার। এটা বেটি বাঁচাওয়ের বাস্তবতা। উন্নয়নের নির্যাতিতার হেনস্থা ও যোগীর মন্ত্রীর রসিকতা নিয়ে তোপ অভিষেকের। দলের পুনর্মিলনেও ব্রাত্য দিলীপ। শাহর বঙ্গ সফরের মাঝে নয়া রাজ্য কমিটি ঘোষণা। অন্যের সাহায্য ছাড়া চলতেই পারেন না। এসআরের শুনানিতে ডাক পাওয়ায় বেহাল বিডিও অফিস নিয়ে চিন্তায় প্রাক্তন সেনাকর্মী। বাংলাদেশে নতুন সংকট, ফাঁকা হয়ে যাচ্ছে ইউনূসের পাশের চেয়ারগুলি। ভোট অবধি সরকার টিকবে তো? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার নন মোদি, দাবি তৃণমূলের। ওড়িশার জঙ্গলে এনকাউন্টার, কোটি টাকার মাথার দাম থাকা মাওবাদী নেতা গণেশ উইকে সহ 6 জন নিহত। বাংলায় সনাতন ধর্ম সুরক্ষিত নয়, দাবি শুভেন্দুর। পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারি। লক্ষ্মীর ভাণ্ডারে কিছুই হবে না, হুগলিতে দাঁড়িয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ডিমের দামের রেকর্ড বৃদ্ধি, প্রতি পিস 8.5 টাকা। কেন হু করে বাড়ছে দাম? কমবে কবে থেকে? এসআরের শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র, কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোল্ডেস্ট ডে, কোথাও 9 ডিগ্রি, কোথাও 4.5। বাংলায় খেলা দেখানো শুরু করে দিল শীত। কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকলে চলবে না, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দিলীপ। চাপের মুখে বিশ্ব অর্থনীতি, অথচ হু করে এগিয়ে চলেছে ভারত। আম আদমির জন্য মিলল বড় সুখবর। পাক গুপ্তচর সংস্থার নির্দেশে জোট বেঁধে ভোট লড়ছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ও এনসিপি। আমাদের একটাই আশা, বড়দিনে পুতিনের মৃত্যু কামনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রেমে প্রত্যাখ্যান, বিষ দিয়ে ছাত্রীকে খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উন্মত্ত জনতার। বড়দিনের প্রাক্কালে নাইজেরিয়ার মসজিদে বোমা, বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 5 মুসলিম। বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ, শেখ হাসিনা। মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য। কর্ণাটকের ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, আগুনে ঝলসে মৃত্যু কমপক্ষে 10 জনের। এসআইআর প্রক্রিয়ার বড় বদল, 5 দিনের মধ্যে শেষ করতে হবে নথি যাচাই, নির্দেশ কমিশনের। 2 দেশের বিরোধ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো 328 ফুট উঁচু বিষ্ণু মূর্তি। কি জানালো ভারত? ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সেনাপ্রধান সহ একাধিক কর্মকর্তার মৃত্যু। তুরস্কে ভেঙে পড়ল বিমান। পরীক্ষার সময় হিজাব খুলতে বলা হয়, বিতর্ক যাদবপুরে। অধ্যাপক বললেন চিটিং হচ্ছিল। হিন্দু হত্যার প্রতিবাদ, বাংলাদেশে সব শো বাতিলের সিদ্ধান্ত আরমান খানের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। উন্নয়নের নির্যাতিতা ও তার মায়ের হেনস্থা এবং সে কথা শুনে যোগীর মন্ত্রীর রসিকতা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এই ইস্যুতে এবার এক্স হ্যান্ডেলে বিরোধী বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই কি বেটি বাঁচাওয়ের বাস্তবতা? প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিজেপির শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাকে নিয়ে রসিকতা করছেন, আর এসব দেখে নীরব বিজেপি নেতা নেত্রীরা। এটাই কি বেটি বাঁচাওয়ের বাস্তবতা? যখন একজন ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং মন্ত্রী রসিকতা করেন, তখন আমরা আমাদের প্রত্যেক কন্যা, প্রত্যেক মহিলা এবং প্রত্যেক পরিবারকে সুবিচার দিতে ব্যর্থ। 2017 সালের 4 জুন গণধর্ষণের শিকার হয় উন্নয়নের নির্যাতিতা। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও তা নিতে চায়নি বলে অভিযোগ। পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন নির্যাতিতা। 2018 সালের 8 এপ্রিল যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তার পরিবার। সেখানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উল্টে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। একই বছর ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত হয় কুলদীপ। ভারতীয় দণ্ডবিধির 376 এবং পক্সো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে। বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত, কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে সিআরপিএফের হাতে আক্রান্ত হন উন্নয়নের নির্যাতিতা ও তার মা। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে হাসিতে ফেটে পড়েন উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভর। তারপরই সমাজ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়।
চলতি মাসের শেষেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর সফরের মধ্যে কি নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। যদিও দলীয় সূত্রের খবর, নয়া কমিটি ঘোষণার সম্ভাবনা শাহর সফরের পরেই। আর নতুন কমিটিতে যারা আসছেন, শাহর উপস্থিতিতে বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে তাদেরও ডাকা হবে। ইতিমধ্যেই নতুন রাজ্য কমিটির নাম চূড়ান্ত তালিকা দিল্লিতে জমা করে দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নতুন রাজ্য কমিটি ঘোষণা হলে বাদ পড়াদের ক্ষোভের একটা আশঙ্কা রয়েছে, তাই ঘোষণার সময়টা বুঝে সুঝেই করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। 29শে ডিসেম্বর রাতে কলকাতায় আসার কথা অমিত শাহর। 30 ও 31শে ডিসেম্বর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে তাঁর। আবার অমিত শাহর সফরকে ঘিরে এক অভিনব পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপির যুব মোর্চা। অমিত শাহর কনভয়ের সামনে ও পিছনে বাইক মিছিল যাবে। 4 থেকে 5,000 বাইক থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সঙ্গে। অমিত শাহকে নিয়ে জনসংযোগ ও প্রচারের এক নয়া কৌশল বিজেপির। কলকাতা, 2 চব্বিশ পরগনা ও হাওড়া সহ একাধিক সাংগঠনিক জেলাকে এই মিছিল সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। 29 তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে শাহ নামার পর সেখান থেকে নিউ টাউন পৌঁছানো এবং পরদিন তিনি সল্টলেক বিজেপি দপ্তর ছাড়াও যেখানে যেখানে দলীয় কর্মসূচিতে যাবেন সেখানে তার কনভয়ের সঙ্গে এই বাইক মিছিল হবে। এদিকে শাহ আসার আগেই আজ বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসব হতে চলেছে ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে। আজ 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলের বসে যাওয়া বাদ যাওয়া পুরনো নেতাদের সভা হতে চলেছে এই পুনর্মিলন উৎসবে, যেখানে কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ করা হয়েছে। মূলত বানসাল ও শ্রমিকের নির্দেশেই দলের পুরনো নেতাদের 26-এর ভোটের আগে পুরনোদের সক্রিয় করে তোলার লক্ষ্যেই তাদের একত্র করার কাজ শুরু করেছে রাজ্য স্তরে আজকের এই সভার মধ্য দিয়ে। প্রথমে মধ্যাহ্ন ভোজন ও তারপর শুরু হবে সভা। এই সভার আয়োজনের অন্যতম দায়িত্ব রয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, যারা 2021 সালে দলের প্রার্থী ছিলেন, আগের রাজ্য কমিটির পদাধিকারী ছিলেন এবং প্রাক্তন জেলা সভাপতিদের ডাকা হয়েছে এই সভায়। যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত খবর, এই পুরনোদের সভাতেও ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদি প্রাক্তন কার্যকর্তাদের ডাকা হচ্ছে, তাহলে কেন দিলীপ ঘোষকে ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে পুরনোদের একাংশ। এদিকে এই পুরনোদের মিলন উৎসবে রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন শিবিরের নেতাদের একাংশ যথেষ্ট চাপে। কোন পুরনোরা সভায় যাবেন সেদিকে দলের ক্ষমতাসীন শিবিরের একাংশের নজর রয়েছে বলে খবর। আজ প্রায় 1,500 জনের উপস্থিত থাকার কথা সভাস্থলে। ওড়িশার কন্ধমাল জেলায় নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে বড়সড় ধাক্কা খেল মাওবাদী সংগঠন। পৃথক দুটি সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে সহ মোট 6 জনকে নক্সালকে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে প্রশাসনিক আধিকারিকরা। গতকাল গভীর রাতে বেলঘর থানার অধীন গুম্মা জঙ্গলে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 মাওবাদীর মৃত্যু হয়। এরপর আজ সকালে চাকাপাড়া থানার এলাকায় আরেকটি জঙ্গলে দ্বিতীয় দফার সংঘর্ষ শুরু হয়। এই অভিযানে 4 মাওবাদী নিহত হয়, যাদের মধ্যে অন্যতম ছিলেন সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে। পুলিশ সূত্রে জানা গেছে, 69 বছর বয়সী গণেশ উইকের মাথার দাম ছিল 1,10,00,000 টাকা। পাক্কা হনুমন্ত, রাজেশ তেওয়ারি, চামড়ু ও রূপা এই একাধিক ছদ্মনামে তিনি পরিচিত ছিলেন। তেলেঙ্গানার নালগেন্ডা জেলার পুল্লেমালা গ্রামের বাসিন্দা উইকে দীর্ঘদিন ধরেই মাওবাদী সংগঠনের শীর্ষস্তরে সক্রিয় ছিলেন। সংঘর্ষস্থল থেকে 2টি ইনসাস রাইফেল ও একটি .303 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্য মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়েছে। ওড়িশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া এক সাংবাদিক বৈঠকে বলেন, 2 দিনে 6 জন মাওবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্যের মৃত্যু রাজ্য পুলিশের জন্য বড় সাফল্য। এতে ওড়িশায় মাওবাদী সংগঠনের মেরুদণ্ড ভেঙে পড়েছে। তিনি আরও জানান, কন্ধমাল গঞ্জাম জেলার সীমান্তে বিভিন্ন জায়গায় এখনও অভিযান চলছে ও আগামী দিনেও সাফল্যের আশা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে একে গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এই বড় সাফল্যের পর ওড়িশা প্রায় নকশাল মুক্ত হওয়ার দ্বার প্রান্তে। 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করার লক্ষ্যে আমরা অটল। বিজেপির পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে সরগরম হুগলির মানকুণ্ডু। আর সেই সভার মূল আকর্ষণ ছিলেন টলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তী। চেনা মেজাজে মঞ্চ মাতানোর পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। বিশেষ করে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করে মিঠুন বলেন, এই সামান্য কয়েকশো টাকায় মানুষের স্থায়ী উন্নয়ন হয় না। তার দাবি, রাজ্যের সাধারণ মানুষকে ভিখারি বানিয়ে রাখার চেষ্টা চলছে, যার উত্তর ব্যালট বক্সে মিলবে।
শুধু রাজ্যের রাজনীতি নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং হিন্দুদের ওপর আক্রমণ নিয়েও এদিন তীব্র হুঙ্কার ছাড়েন মিঠুন। আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, ওখানকার হিন্দুদের দিকে হাত বাড়ালে আমরাও চুপ করে বসে থাকব না। দুর্নীতি ইস্যুতে শাসক দলকে বিঁধে তিনি আরও জানান যে সাধারণ মানুষের টাকা লুট করে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। মানকুণ্ডুর জনসভায় এদিন মিঠুনকে দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মহাগুরুর পুরনো ছবির সংলাপের ধাঁচেই এদিন রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন তিনি, যা কার্যত আসন্ন রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিল। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত 10 জন। নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় যাত্রীবাহী বাসে ধাক্কা মারে মালবোঝাই ট্রাক। ধাক্কা মারার পর মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বেরোতে না পেরে বাসের ভেতরে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের। আহত বহু যাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ভোরে প্রায় 2:30 কর্ণাটকের চিত্রদুর্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। স্থানীয় সূত্রে খবর, 48 নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ট্রাকটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। তারপরই বাসটিতে আগুন লেগে যায়। বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ মোট 32 জন ছিলেন। কোনো যাত্রী বেরোতে পারলেও কয়েকজন ভেতরেই আটকে পড়েন। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। আহতের সংখ্যা বহু। প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন। আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায় পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ট্রাকটি সোজা গিয়ে বাসের ডিজেল ট্যাঙ্কে ধাক্কা মারে, ফলে বাসে আগুন লেগে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন যাত্রী প্রাণে বাঁচতে জানলার কাঁচ ভেঙে জ্বলন্ত বাস থেকে ঝাঁপিয়ে দেন। তবে বাকিরা বেরোতে পারেননি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আহতরা পাবেন 50,000 টাকা। প্রসঙ্গত, মাস দুয়েক আগেই অন্ধ্রপ্রদেশে বেঙ্গালুরুগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। বাইকের সঙ্গে ধাক্কার পর আগুন ধরে যায় ওই বাসে। ভিতরে থাকা 40 জন যাত্রীর মধ্যে অনেকে দরজা খুলে বেরোনোর চেষ্টা করলেও পারেননি। কেউ মরিয়া হয়ে জানালা ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন। বাকিরা আগুনে ঝলসে যান। মৃত্যু হয় 19 জন যাত্রীর। সেই দুর্ঘটনা 2 মাসের মাথায় ফের একই ধাঁচে দুর্ঘটনা ঘটল। প্রেমের প্রস্তাব বারবার ফিরিয়ে দেওয়ায় বিষ দিয়ে কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার রঘুদেবপুরে। জানা গিয়েছে, এলাকার এক যুবক বিশাল নস্কর দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। রাস্তাতে বিভিন্নভাবে উত্তপ্ত করা হতো। গত 25শে নভেম্বর অভিযুক্ত যুবক কলেজ ছাত্রীকে রাস্তায় আটকে পানীয় জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ ওঠে। তখনই অসুস্থ হয়ে পড়েন ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের 2য় বর্ষের ওই ছাত্রী। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিগত 1 মাস ধরে বেঙ্গালুরু হাসপাতালে ভর্তি ছিলেন ওই ছাত্রী। অবশেষে বুধবার তার মৃত্যু হয়। 1 মাস হাসপাতালে থেকেও শেষ রক্ষা হয়নি। ছাত্রীর মৃত্যুর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ছাত্রীর পরিবার সহ এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, অনেকদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিশাল নস্কর, কিন্তু বারবার প্রেমের প্রস্তাব নাকচ করে দিয়েছিল ওই ছাত্রী। বিষয়টি মেনে নিতে পারেননি ওই প্রতিবেশী যুবক। 25শে নভেম্বর রাস্তাতেই পানীয় জলের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। কোনো মতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছিল ছাত্রী। তারপর থেকে হাসপাতালে ছিল সে। মূল অভিযুক্ত ও তার পরিবার পলাতক বলে জানা যাচ্ছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার এবং মঠ মন্দিরে হামলার ঘটনায় এবার চরম হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, ওপার বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হিন্দুদের রক্ষা করতে প্রয়োজনে কড়া সামরিক পদক্ষেপের কথা ভাবতে হবে। তার কথায়, বাংলাদেশে আর একটা 1971 দরকার। যেভাবে অত্যাচার বাড়ছে, এদের শিক্ষা দিতে হলে এবার ড্রোন পাঠাতে হবে। বাংলাদেশে সম্প্রতি ইস্কন মন্দির এবং সনাতনী ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত 2 প্রান্তের সীমান্ত রাজনীতি। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সেই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ
শূন্য ব্যর্থ। বিরোধী দলনেতার দাবি, ভারত সরকারকে এবার আরও কঠোর অবস্থান নিতে হবে। তিনি বলেন, 1971 সালে ভারত যেভাবে হস্তক্ষেপ করে মুক্তি এনেছিল, এখন পরিস্থিতি আবার সেই জায়গায় পৌঁছেছে। ড্রোন হামলার মতো প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পারে সন্ত্রাসবাদীদের দমানো জরুরি। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি তার এই মন্তব্যকে অপরিমাণদর্শী বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক বিষয় নিয়ে ড্রোন পাঠানোর মতো মন্তব্য করা একজন দায়িত্বশীল নেতার উচিত নয়। তবে নিজের অবস্থানে অনড় শুভেন্দু। তিনি স্পষ্ট জানিয়েছেন, যতদিন না বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন তিনি এবং তার দল সোচ্চার থাকবেন। তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারকে সীমান্ত সুরক্ষা এবং হিন্দুদের অনুপ্রবেশ ইস্যুতে আরও সংবেদনশীল হতে হবে। এখন শুভেন্দুর এই ড্রোন তত্ত্ব ভারতের বিদেশ মন্ত্রক বা ওপার বাংলার সরকার কিভাবে গ্রহণ করে, সেটাই দেখার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আজ থেকে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বীরভূম ও বাঁকুড়াতেও হাড়কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার 27শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। এরপর রবিবার থেকে 1 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গেও শীতের প্রকোপ বাড়ছে। উত্তরে হাওয়ার প্রভাব আগামী 2 দিন তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি কমতে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় রাতের তাপমাত্রা থাকতে পারে 9 থেকে 11 ডিগ্রির মধ্যে। কুয়াশার দাপটে সকালবেলা দৃশ্যমানতা কমতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর প্রকাশিত বুলেটিনে জানিয়েছে, আগামী 7 দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে 1 বা 2 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, বুধবার দার্জিলিংয়ে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা 4.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সমতলের মধ্যে আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি, শ্রীনিকেতনে 10 ডিগ্রি, কালিম্পংয়ে 10.5 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি এবং বহরমপুরে 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে পারদ নামলেও মাঝামাঝি সময়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দাপট কিছুটা কমেছিল, তবে সেই প্রভাব কেটে যাওয়ায় ফের তাপমাত্রা নামতে শুরু করেছে। আপাতত তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এবং আরও শীতের অনুভূতি বাড়বে বলেই পূর্বাভাস। কখনো বক্তব্য রেখে আবার কখনো বা বিভিন্ন কারণে বিতর্কের শিরোনামে উঠে আসতে দেখা যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে, যার কারণে তার দল তৃণমূল কংগ্রেসও বিভিন্ন সময় অস্বস্তিতে পড়ে যান বলে দাবি করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি নাকি টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন, যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়, আর এবার সেই ঘটনায় যে মামলা দিল্লি হাইকোর্টে হয়েছিল, সেখানে বড় নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বেশ কিছুদিন আগে সংসদে মহুয়া মৈত্রের টাকার বিনিময়ে প্রশ্নের বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। তৃণমূল সাংসদের কঠোর শাস্তির দাবি তুলে আওয়াজ তুলতে শুরু করে বিজেপি। এমনকি তৃণমূলের এই সাংসদ দেশবিরোধী কাজ করছেন বলে কটাক্ষ করতে শুরু করেন পদ্ম শিবিরের নেতারা। তবে গোটা ঘটনায় শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টকে নির্দেশ দেয়, সেদিকে সকলে তাকিয়েছিলেন। অবশেষে আজ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হলো, তাতে অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, আজ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে নিয়ে লোকপালের যে নির্দেশ তা খারিজ করে দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে লোকপালের পক্ষ থেকে সিবিআইকে চার্জশিট দাখিল করার অনুমতি দেওয়া হয়, কিন্তু এবার সেই ব্যাপারে লোকপালের নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট, যার ফলে আপাতত অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে আগামী 1 মাসের মধ্যে লোকপালকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর থাকবে সকলের।
রাজ্যে এশায়ার আবহে গতকাল নিউটাউনে একটি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এর পেছনে কি ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র রয়েছে। যেভাবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরোধিতা করেছে, এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতে ভোটার তালিকায় রেখে দেওয়া যায় তার সব চেষ্টা করছে, সেই পরিস্থিতিতে যে এলাকায় সবথেকে বেশি বাংলাদেশি বলে খবর পাওয়া যাচ্ছিল সেখানে তাদেরকে রেখে দেওয়ার জন্য কি এ ধরনের অগ্নিকাণ্ড। ইতিমধ্যে গতকাল নিউটাউনের একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলের পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। আর এবার তৃণমূল নিজেদের সুবিধা করার জন্যই এই এলাকায় অগ্নিকাণ্ডের পর সেখানকার মানুষদের কাগজপত্র যাতে করে দেওয়া যায় এবং তাদের যাতে বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায় তার চেষ্টা করবে বলে ভয়ঙ্কর পরিকল্পনা সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর হওয়ার পর থেকে বিজেপি নেতারা দাবি করছে নিউটাউনে কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে সবথেকে বেশি বাংলাদেশি রয়েছে। তারা এখন এসআইআরের ফলে কাগজপত্র না দেখানোর কারণে ওপার বাংলায় ফিরে যেতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে গতকাল সেই নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেকেই বলতে শুরু করেছেন যে এই এলাকায় প্রচুর বাংলাদেশি ছিল, যার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা আবার গোটা ঘটনায় এসআইআরের পরিপ্রেক্ষিতে কাগজপত্র এমনিতেই তো এই সমস্ত মানুষের নেই, তাই তারা যাতে কাগজপত্র তৈরি করতে পারেন এখন সেই কথা তুলে ধরে তৃণমূল এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের রেখে দেওয়ার পরিকল্পনা করবে। এদিন তেমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়, আর সেখানে তিনি বলেন মুখ্যমন্ত্রী ক্যাম্প বানাবেন বলেছিলেন না, এটা তারই একটা পদক্ষেপ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জেহাদিরা ওখানে ছিল, ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হলো। এবার বলবে আর কোনো কাগজপত্র নেই, সব পুড়ে ছাই। এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল, ফিরাদ হাকিম দায়িত্ব নিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার। যদি না পারেন তাহলে অন্য কোনো পঞ্চায়েত থেকে ব্যবস্থা করবেন।